নমস্কার, আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণীর এক নতুন পর্যায়ে আজ আপনাদের স্বাগত। নতুন পর্যায়ে এই কারণে বলছি যে এতদিন আপনারা দেখেছেন আমাকে পডকাস্ট করতে, ফিচার স্টোরি করতে বা ব্লগ করতে, কিন্তু এখন থেকে আমি বিভিন্ন রাজনৈতিক বিষয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং তার একই সাথে সেই রাজনীতি কেন্দ্রীয় রাজনীতিতে কিভাবে আবর্তিত হচ্ছে বা কেন্দ্রীয় রাজনীতির ছায়া কিভাবে পশ্চিমবঙ্গের উপর পড়ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার দীর্ঘ 21 বছরের রাজনৈতিক সাংবাদিকতা করার সুবাদে বহু বিষয় আমার কাছে জলের মতো পরিষ্কার। যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, যে ঘটনাগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় রয়েছে, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে যে কেন রাজনীতিতে এই ঘটনাটা ঘটছে, কি কারণ এর পিছনে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং পরিষ্কার করব একে একে। যেমন এই মুহূর্তে আপামর বঙ্গবাসী, বিশেষ করে যারা বিজেপির নেতা ও কর্মী এবং বিজেপির সমর্থকরা, তাদের মনে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কি, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই সংগ্রাম দীর্ঘ রকম সমস্যার সম্মুখীন হয়ে বিজেপি ক্ষমতায় এলো এবং বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এলো, প্রায় 45% ভোট তারা পেয়েছে, সেই বিজেপি কেন তৃণমূলের একের পর এক সাংসদদের নিজেদের দলে যোগদান করাচ্ছে? এই কয়েকদিন আগের কথা, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবাড়ি, তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ তৃণমূল ছাড়লেন, রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন এবং তারা গেলেন বিজেপি পার্টি অফিসে, পদ্ম পতাকা নিলেন। তারপরেই রাজ্যসভায় তাদের নামই কিন্তু প্রার্থী হিসাবে চূড়ান্ত করলো বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, কেন? বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার এরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে তৃণমূলের সাথে তারা থাকবেন না। অথচ প্রত্যেকে কিন্তু তৃণমূলের সাংসদ, তৃণমূলের যে ঘাসফুল প্রতীক, সেই প্রতীকেই কিন্তু তারা নির্বাচিত হয়েছেন। কিন্তু যেই বিধানসভা নির্বাচনের ফল বিপরীত হলো, তারা সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রচুর ভুল, দোষ, ত্রুটি দেখতে পেলেন এবং তৃণমূল থেকে বেরিয়ে এলেন, এসে এনডিএ শিবিরে যোগাযোগ করার জন্য উদ্যোগী হলেন। এবং ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পেলাম এনডিএ শিবির, বিশেষ করে বিজেপিও কিন্তু সাদরে গ্রহণ করলো তাদের। ভূপেন্দ্র যাদবের বাড়ি একের পর এক এই বিরোধী সাংসদদের, তৃণমূলের যে বাগী সাংসদ, তাদের বৈঠক আমরা দেখলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছে গেলেন বৈঠকে যোগ দিতে, সেই ঘটনাও আমরা দেখলাম। এবং তারপরে যেটা সব থেকে অবাক করা ঘটনা, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এনসিপিআই তে যোগ দিয়েছিলেন সর্বশেষে, এবং এনসিপিআই অর্থাৎ যে দলে কাকলিরা যোগ দিয়েছিলেন, একটা নতুন ভুইফোঁট দল, সেই দলের দলনেতা রূপে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হঠাৎ তৈরি হওয়া এনসিপিআই তে যোগ দিলেন তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ। কারা? কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, বাপি হালদারের মতো বড় বড় তৃণমূলের মুখ। তারা যোগ দিলেন, তারা বৈঠক করলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, বৈঠক করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে। এবং এগুলো আমরা জানলেও এই মুহূর্তে সব থেকে বড় যেটা আপডেট, যে এই এনসিপিআই দলের যিনি দলনেতা নির্বাচিত হয়েছেন, প্রাক্তন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল ছেড়ে এনসিপিআই তে যোগ দিয়েছেন, তার সাথে বৈঠক করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর থেকে একটা কথা পরিষ্কার, যে বিজেপি চাইছে তৃণমূলের এই 20 জন সাংসদকে নিজেদের দলে অর্থাৎ এনডিএ তে যোগদান করাতে। বিজেপি সেটাকে প্রাধান্য দিচ্ছে এবং তাদের এই যোগদানকে তারা একেবারে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন কেন হঠাৎ করে বিজেপি এই কাজটা করতে চলেছে? কেন? এর কারণ লুকিয়ে রয়েছে কিন্তু সংসদের অধিবেশনের ভিতরে। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশনে বিজেপি আনতে চলেছে 3টি সংবিধান সংশোধনী বিল। প্রথম, মহিলা সংরক্ষণ সংবিধান সংশোধনী বিল; 2 নাম্বার, ডিলিমিটেশন সংবিধান সংশোধনী বিল; এবং 3 নাম্বার, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীদের হাজতবাসের সময়কালীন নির্ধারণ করার যে বিলটি রয়েছে, সেটিও কিন্তু সংবিধান সংশোধনী বিল। এই 3টি বিল বিজেপি আনতে চলেছে বলে খবর। এই 3টে বিলকে পাশ করাতে গেলে বিজেপির কিন্তু উভয় কক্ষেই দরকার 2/3 সমর্থন। অর্থাৎ যে সাংসদ সংখ্যা, লোকসভা এবং রাজ্যসভার মোট সাংসদ সংখ্যা,
তার 2/3 সমর্থন পেলেই কিন্তু বিজেপি এই বিলটি পাশ করাতে পারবে, এবং সেদিকেই কিন্তু নজরে বিজেপি এই সমস্ত কাজগুলো একের পর এক করছে। আঞ্চলিক পলিটিক্সের সাথে কিন্তু এর সেরকম ভাবে কোনো যোগাযোগ নেই। এর সূত্র প্রথিত রয়েছে একেবারে ন্যাশনাল পলিটিক্সের ভিতরে, যার শিকড় সন্ধানে আজ আমরা যাব। লোকসভায় এই মুহূর্তে মোট সদস্য সংখ্যা 540। এর 2/3 সমর্থন পেতে গেলে বিজেপি বা এনডিএ দরকার কিন্তু 360 জন সদস্য। এই মিশন 360-এই বেরিয়েছে কিন্তু মোদি অমিত শাহ, অর্থাৎ যেভাবেই হোক 360 জন সাংসদের সমর্থন তাদের কাছে প্রয়োজন, এবং তার জন্যই কিন্তু একের পর এক দল ভাঙছে, সাংসদরা আসছেন, কেউ সমর্থন দিচ্ছেন, কেউ সরাসরি সমর্থন দিচ্ছেন, কেউ শর্ত সাপেক্ষে সমর্থন দিচ্ছেন। আমরা যদি একটু সংখ্যা তত্ত্বের দিকে তাকাই, কি বলছে পাটিগণিত, সেদিকে যদি আমরা একটু তাকাই, এই মুহূর্তে সংসদে এনডিএ সদস্য সংখ্যা হচ্ছে 293। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ যারা এনসিপিআই তে যোগ দিয়েছে তাদের 20 জনকে ধরলে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 313-তে। তাহলে 360 তো অনেক দূর। কেন হঠাৎ করে বিজেপি তৃণমূলীদের গ্রহণ করতে শুরু করলো? এর অঙ্কও কিন্তু রয়েছে এর ভিতরেই। যেমন তৃণমূলের সাংসদরা বিজেপিকে সমর্থন করছে, এনডিএ কে সমর্থন করছে, ঠিক সেরকমই দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আঞ্চলিক দলও কিন্তু বার্তা দিয়েছে তারাও সমর্থন করতে চলেছে বিজেপিকে বা এনডিএ কে সংসদের বিভিন্ন ইস্যুতে। আমরা যদি দক্ষিণের দিকে চোখ রাখি, তামিলনাড়ু এবং তামিলনাড়ুর দল ডিএমকে এবং তার প্রধান স্ট্যালিন। এখন স্ট্যালিন কি বলছেন? এই যে পুনর্বিন্যাস বিল, এই বিল বা অন্যান্য বিলগুলোকে তিনি শর্ত সাপেক্ষে সমর্থন দিতে পারেন। একই সাথে স্ট্যালিনের সাথে কিন্তু কংগ্রেসের বেশ কিছুটা দূরত্ব বেড়ে গিয়েছে, কারণ যেহেতু তামিলনাড়ুতে স্ট্যালিনকে সমর্থন না করে জোট ভেঙে তারা অন্য দলের সাথে হাত মিলিয়ে সরকারে গেছে। স্ট্যালিনের লোকসভা সাংসদরা ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছেন যে কংগ্রেসের থেকে তাদের বসার আসন যেন অন্যত্র সরিয়ে দেওয়া হয়। সুতরাং বুঝতে পারছেন যে ইন্ডিয়া জোটও কিন্তু ভাঙন ধরছে। তৃণমূলের পর এলএনকে, ডিএমকে, স্ট্যালিন। এই স্ট্যালিনের 22 জন সাংসদ যদি এনডিএ কে সমর্থন করে তাহলে এই সংখ্যা কিন্তু পৌঁছে যাবে 335-এ। তাহলে 360-এর থেকে এখনো অনেকটাই দূরে রয়েছে বিজেপি। এবার বিজেপি নজর দিয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশের দিকে। বিজেপির নজরে রয়েছে কিন্তু জগনমোহন রেড্ডির ওয়াইআরসিপি কংগ্রেসও। এই দলটির 4 জন সাংসদ রয়েছে এবং একজন নির্দল সাংসদ ওখান থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, অর্থাৎ মোট সংখ্যাটা ওদের 5। সুতরাং যদি এই 5 জন সাংসদ বিজেপিতে যোগ দেন তাহলে 335টা গিয়ে দাঁড়াবে কোথায়? 340-এ। মহারাষ্ট্রের শিবসেনার যে দলটি উদ্ধব ঠাকরের দ্বারা পরিচালিত হয়, সেখানকার 6 জন সাংসদও কিন্তু চলে এসছেন একনাথ শিবিরে। তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো? 340 থেকে 6 যোগ করলে 346-এ। শরদ পাওয়ার শিবিরের 8 জন সাংসদ যদি তাদের সমর্থন দেন তাহলে কিন্তু সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 354-তে। এখন প্রশ্ন হলো যে শরদ পাওয়ার শিবিরের এই 8 জন সাংসদ যোগ দেবেন কি দেবেন না, শর্ত সাপেক্ষে এই সংবিধান সংশোধন বিলগুলোতে তারা সমর্থন জানাবেন কি জানাবেন না, এটা নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। শরদ পাওয়ার বা সুপ্রিয়া সুলে এই বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও সুপ্রিয়া সুলে কিন্তু ইতিমধ্যেই মিডিয়াকে জানিয়ে দিয়েছেন যে তার সুর নরম। অর্থাৎ যেভাবে এনসিপি কে আগে আমরা ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসাবে দেখেছি বা এনডিএ জোটের বিরোধিতা করতে দেখেছি, এবার কিন্তু সেই জায়গা থেকে হলেও হতে পারে তারা অনেকটা দূরে সরে এলেন। তাহলে প্রথমে আমি কথা শুরু করেছিলাম কি দিয়ে? 360 জন সাংসদদের দিয়ে। সুতরাং একের পর এক আপনাদের বিশ্লেষণ করে দেখালাম যে এই এনসিপিআই অর্থাৎ তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ, তার সাথে ডিএমকে এর 22 জন সাংসদ। সুতরাং আপনারা বুঝতেই পারছেন মোদি এবং অমিত শাহ এই মিশন 360-কে সামনে রেখেই কিন্তু এই যে তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদকে যোগ দেওয়ানো হলো এনডিএতে একটা নতুন দলের মাধ্যমে। সুতরাং এতক্ষণ ধরে একের পর এক বিশ্লেষণ করে আপনাদের আমি বোঝালাম কিন্তু বিজেপির এই মিশন 360 কেন প্রয়োজন।
মিশন 360 দিকে যদি বিজেপি এক এক পা করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু মাত্র 6টি আসনের ফারাক রয়েছে বিজেপির এবং মিশন 360 মধ্যে, বিশেষ করে লোকসভায়। কিভাবে আরো একবার আপনাদের বলে দিচ্ছি। লোকসভায় বিজেপি এবং এনডিএ এর মোট আসন সংখ্যা 293। তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ যোগ দিয়েছেন, আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 313-তে। এই বিশেষ ইস্যুতে স্ট্যালিনের 22 জন সাংসদ যদি যোগ দেন, আসন সংখ্যা পৌঁছে যাবে 335-এ। ওয়াইএসআর কংগ্রেস অর্থাৎ জগনমোহন রেড্ডির 4 সাংসদ ও একজন নির্দল সাংসদ 5 জন যদি যোগ দেন, আসন সংখ্যা পৌঁছে যাবে 340-তে। উদ্ধব শিবির থেকে 6 জন একনাথ শিন্দে শিবিরে যোগ দিয়েছেন, সুতরাং আসন সংখ্যা এনডিএ সমর্থনে পৌঁছে গেল 340-এ। সংবিধান সংশোধন বিলগুলিকে পাশ করানোর জন্য বিজেপির কাছে কিন্তু এখনো 8 আর 6 অর্থাৎ টোটাল 14 জন সাংসদের একটা গ্যাপ রয়েছে। এনসিপি সমর্থন করলে 6 জনের গ্যাপ রয়েছে। এই 6 জন সাংসদকেও কিন্তু নিজেদের সমর্থনে নিয়ে আসার জন্য বিজেপি নজর দিয়েছে আঞ্চলিক দলগুলোর দিকেই। তৃণমূল কংগ্রেস, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির মতো যে দলগুলি রয়েছে তাদের দিকেও কিন্তু বিজেপির নজর রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র সংবিধান সংশোধন বিলের সমর্থন আদায়ের বিজেপির একটা কৌশল। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই সংবিধান সংশোধন বিল লোকসভায় পাশ করাতে পারলেন না, বিলটা উইথড্র করে নিলেন কিরণ রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী, তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্ষেপের সুরে বলেছিলেন, এবার পারলাম না কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের এই সমর্থন আসবে। বিশেষ করে মহিলা আসন সংরক্ষণ যে বিলটি, অর্থাৎ একদম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে লোকসভা রাজ্যসভা পর্যন্ত 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ দিতেই হবে। এই বিলটি কার্যকর করতে চেয়েই কিন্তু একের পর এক সংশোধনী বিল আনা হচ্ছে। প্রথমে মহিলা সংশোধনী বিল, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন যে সংবিধান অনুযায়ী যে জনশুমারি বা আদমশুমারির পরে এই মহিলা সংরক্ষণ বিল কার্যকর হবে, কিন্তু সেটা সংশোধন করে আগেই, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির বক্তব্য যে মহিলাদের এত বড় অধিকার তারা দিতে চাইছেন, সেই ক্ষেত্রে কোনো বাধা তারা মানবেন না। এবং একই সাথে কিন্তু আরো 2টি বিল রয়েছে, আসন পুনর্বিন্যাস বিল এবং ওই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীদের জেল সংক্রান্ত যে সংবিধান সংশোধন বিলটা। সুতরাং মহিলা সংরক্ষণ বিলকে পাশ করানো এবং অন্য 2টো বিলকে পাশাপাশি রেখে পাশ করানোই কিন্তু এনডিএর প্রধান লক্ষ্য। এবং তার জন্যই কিন্তু তৃণমূল থেকে আসা একের পর এক সাংসদকে বিজেপি বা এনডিএ গ্রহণ করছে এবং তাদেরকে নিয়ে পথ চলা শুরু করছে। আজ আপনাদের বললাম লোকসভার পাটিগণিত, ঠিক একইভাবে রাজ্যসভাতেও কিন্তু এরকম একটা অঙ্ক আছে। আপনারা জানেন ইতিমধ্যে তৃণমূলের 3 সাংসদ বিজেপিতে যোগদান করেছেন, আরো বেশ কিছু নাম কিন্তু উঠে আসছে। আমার কাছে যে তথ্য, তৃণমূল থেকে আরো 5 থেকে 6 জন সাংসদ কিন্তু যোগ দিতে চলেছেন রাজ্যসভায় বিজেপিতে। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আগামী পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই যে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা, এদের কি ভবিষ্যৎ হতে পারে সেই সম্বন্ধেও কিন্তু আপনাদের একটা দিক নির্দেশ দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন আমার আজকে থেকে এই নতুন প্রয়াসে। আগের মতোই আমি আপনাদের সাথে পাবো এই আশা করি। প্লিজ ভালো লাগলে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ডিজিটাল চ্যানেল আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণীকে ইউটিউবে গিয়ে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মতামত তৈরি হয় আমার বক্তব্যের উপর, সেগুলো জানাতে বা মানুষকে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আরো একবার বলছি, সাবস্ক্রাইব করুন আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণী, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।